এই সম্ভাবনাটা কিভাবে আমরা কাজে লাগাবো। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হাতে খুব বেশি সময় নাই। আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা। কাজে কি কি সংস্কার আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা সেই অংশটা করব। এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। এটা হলেই আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম। এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি, এটা রেশ থেকে যাবে, এটা চলবে। অন্যরা মনে করবে যে না এটা সুন্দর চলছে, এটা চলতে থাকবে, সেই জিনিসটা করে। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, তবে ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেটকে জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন, তুমি আমাদের আইন দেখাও। এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়। আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে এসছে, সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না, কারণ সে ভাঙারই অভ্যাসটা। কাজে এই যে সুযোগের কথাটা বললাম, এই জন্য বললাম এই সুযোগটা হলো এমন যে আমরা যাতে ভবিষ্যতের সরকারটা যেন আইন মানা সরকার হয়, এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি। সেটারও দায়িত্ব তোমাদের হাতে, যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে। কারো কথা মানার দরকার নাই, না অন্তর্বর্তীকালীন সরকার, না অন্য সরকার যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কথা। আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো, তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হবে। আর যদি বলছি হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের কুটুম মানুষ ছাড়া আমরা কি করব, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক, সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না, বলে আমরা আইনের ভেতরে আছি। আইন আমাদের যা নির্দেশ দেবে সে নির্দেশ, আপনারা আইন পাল্টান, আমরা সে নতুন আইন সেভাবে করবো। ওই জিনিসটা যেন শক্ত থাকে, যে আইনের ভেতরে থাকবো, যাতে ভবিষ্যৎ আমাদের আবার এই পুরনো জগতে ফিরে যেতে না। আমাদের শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায়। এক মহা অন্ধকার থেকে আমরা পার হয়ে এসেছি, আমাদের কপাল ভালো, ছাত্ররা আমাদেরকে সেটার থেকে মুক্তি দিয়েছে। আমরা যেন আবার এই গর্তের মধ্যে ঢুকে না পারি, তাহলে আমাদের আর রক্ষা নেই, আমাদেরকে কেউ আর উদ্ধার করতে পারত না। তো আজকে খুব ভালো লাগলো আলাপ করে, আরেকটা বিষয় আলাপ করে নিয়ে মধ্যে। তোমাদের তো বিভিন্ন জেলার থেকে এসছো, বিভিন্ন রকম কাজ। অন্য সময় আমি বলেছি, আবার তোমাদের সঙ্গেও বলি সেটা কথা, এক একজন এক একভাবে কাজ করবে, নিজের সৃজনশীলভাবে কাজ করবে। আমার সমস্যা আমি জানি, আমার এলাকার সমস্যাটা কি। উপর থেকে হুকুমের অপেক্ষার দরকার নেই, উপরওয়ালারা হুকুম দেবে নানা জিনিস। আমি আমার জগতের সমস্যাটা দিকে, আমার জেলার কি কি সমস্যা, এটা আমি একটা তালিকা নিয়ে নেবো। এইগুলোতে আমি একটা প্রায়োরিটি দেবো, এই জিনিসগুলো আমি করবো। নিজের একটা ব্যক্তিগত একটা ডিসিশন, এটা আমি করবো। এই জিনিসটা আমি সহজ করে দেবো, এই জিনিসটা আমি করবো। যে সমস্ত জিনিস আমার দরকার, যেমন আমাদের আইন শৃঙ্খলার যা যা বিষয়গুলো আছে, বিশেষ করে নারীদের বিষয়ে এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া। এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের মধ্যে দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? এই দেশের একজন নাগরিক রাস্তা দিয়ে যাবে, তার মনের মতো একটা ভীতি টাইম তাকে, তার দিকে তাকালে কি বুঝবে, কোন দিকে তাকালে না নিচের দিকে তাকালে না উপর দিকে তাকাবো, বুঝতে পারছে না। কোন কাপড় পরবো বুঝতে পারছে না, কোনটা আমি নিরাপদ হবো, আমার নিরাপত্তা কথা। বাপ হিসাবে, ভাই হিসেবে আমাদের তো একটা পারিবারিক দায়িত্ব আছে, তারপরে পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে, সেই আইন তার জন্য দেওয়া, তার হাতে তুলে দেওয়া, যে হ্যাঁ এই আইন আপনাকে অধিকার দেবে, আমি সেই আইন প্রয়োগ করার মালিক।
আপনার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমার, আমি এই অধিকার নিশ্চিত করবো, আমার এলাকায় আমি নিশ্চিত করবো। সারা বাংলাদেশে কি হচ্ছে এটা তো আমি জানতে থাকবো, কিন্তু আমার হলো যে আমার যে এলাকাতে, আমি তো একটা এলাকার মালিক, আইনের মালিক, আমি হলাম সরকার, আইনের সরকার, কাজে আমার নিশ্চিত করছে সে অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারে, কোথাও যেন এটা নিয়ে প্রশ্নটা তুলতে না পারে কেউ। এই নাগরিকদের অধিকার হিসেবে আমার সেই জিনিসগুলো দেওয়া, যাতে করে অধিকার থেকে সে কোনো রকম বঞ্চিত না হয়। তারপরে আরো নানা রকমের অধিকার আছে, সেগুলো যেন আমরা বঞ্চিত না হয় কেউ, সে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে নারীদের বিষয়টা এসছে বলে আমি উল্লেখ করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তা না হলে আমরা ওই যে বললাম যে বহু সম্ভাবনার একটা দেশ, সেই সম্ভাবনা এখানে শেষ হয়ে যাবে যদি আমরা ওইটুকু না পারি। সংখ্যালঘুদের নিরাপত্তা একই ব্যাপার, নাগরিক হিসেবে তার আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার দেওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পুলিশের মারফতে আমাদেরকে এক্সিকিউট করতে হয়। কাজে পুলিশ হিসেবে যে সংখ্যালঘুর নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা, সেই অসহায় গরিব মানুষের নিরাপত্তা, শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানো, সেটা নিশ্চিত করা ইত্যাদি, এগুলো যেন আমরা করতে পারি। এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটু পরিষ্কার করি। আমরা তো বললাম যে আমরা কাজ করব এবং নতুন বাংলাদেশ করব এবং খুব দ্রুত আমরা এগোতে পারবো, সব ঠিক আছে, এগুলো কোনোটাই পেছনে কোনো প্রশ্নবোধক নেই, এগুলো নিশ্চিত একটা বিষয়। কিন্তু এর মাঝখানে আমরা একটা পরিষ্কার মাথার ভেতরে যেন রাখি, আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। আমরা এই 8ই অগস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই, এবং যুদ্ধ শেষ, কথা ঠিক না। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি, এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার দৃষ্টিতেই তো সাংঘাতিক, তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে, আমাদের শান্তি নষ্ট করবে, আমাদের গোলযোগ পাকিয়ে বলবে। তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধ আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে হয়েছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যদি পরাজিত হয়ে যায়। কাজে সেই এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানে ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। কাউকে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে, তা না, সেও দেশের নাগরিক। কাজে তার দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে যদি নাগরিক হিসাবে থাকে, আর যদি দোষ করে থাকে তার উপর নজর রাখবে, দোষ করা মাত্র যেন আমি তার ধরে রাখতে পারি, যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, আমার আইন ভঙ্গ করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। কাজে যেটা আমার আন্ডারলাইন করার কথা যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছে, এই যুদ্ধাবস্থা চলতে থাকবে, বিশেষ করে ইন্টেন্সিফাই হবে, ক্রমাগতভাবে এটা ঘনীভূত হবে। এই মেঘ আস্তে আস্তে কালো মেঘ, কাল থেকে আরো প্রচন্ড বেগের মেঘ, ঘূর্ণিঝড় ইত্যাদি হতে থাকবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে এটাকে আর বাড়ার সুযোগ দেওয়ার দরকার হবে না। এই প্রসঙ্গে দেখা যাবে যে অনেক অপপ্রচার, এগুলো তোমরা পরিচিত, সব অপপ্রচার যে হয়, অপপ্রচারের একটা মহা কারখানা আছে, নিত্য নতুন ভাবে অপপ্রচার হবে, তোমাকেও কনফিউজ করে ফেলবে যে আসল কথা তুমি বুঝতে পারতেছো না এটা কি হইতেছে। ঠিক আছে, সেটার থেকে বাঁচা, এই অপপ্রচার থেকে বাঁচা। অপপ্রচারে কোনো একটা সূত্রপাত হলে তোমার এলাকায় যদি হয়, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করা যে এখানে একটা অপপ্রচার চলছে, এটাকে শিগগিরই এটাকে পরিষ্কার করে ধরতে হবে, লোকে যেন ভুল ধারণার মধ্যে না থাকে। নড়াচড়া ইত্যাদি, কারাই অপপ্রচার করছে, কারাই ফ্যাক্টরি বানিয়েছে, কোথায় বানিয়েছে, কারণ তাদের এন্ট্রান্স সর্বত্র, যেহেতু তাদের হাতে বিশাল অঙ্কের টাকা আছে, কি পরিমাণ টাকা আছে সেটা পত্রিকায় তোমরা দেখতেছো। ওইটার থেকে ওই যুদ্ধটা আমাদের জয় করতে, আমরা এই যুদ্ধকে উঠতে দেবো না, এটা আর আমাদের জগৎকে আমরা
যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সে নতুন বাংলাদেশ থেকে আমরা অগ্রসর হব। এটা ডিসিদের মিটিংও বলেছিলাম, এখানেও সেটা বলি আমি, এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য এটা হলো যে আমরা 64 জেলার 64 জন দায়িত্বে আছে। 64 জন তো একরকম না। একটা হলো যে ব্যক্তিগতভাবে একরকম না, একটা হলো যে কেউ অ্যাক্টিভ, কেউ একটু ইনঅ্যাক্টিভ, দুদিন পরে করতেছে, আজকে যেটা করার কথা কালকে বলবো, পরশু করবো, এরকম। তো সেটা যে আমরা যাচাই করবো কিভাবে, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো একটু খেয়াল রাখা, এটা একটা প্রক্রিয়া সৃষ্টি করা, যাতে করে উৎসাহ হয়। আমার কাজের মধ্যে একটা উৎসাহ আছে, আমি যেন ঝিমিয়ে পড়লে এটা আমাকে জাগিয়ে দেয়। আমি পারি, কিন্তু একটু ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে কি করা, প্রস্তাব দিচ্ছি একটা র্যাঙ্কিং করা। প্রতি মাসে এই 64 জেলাকে 1 থেকে 64-তে নিয়ে আসা, সবাই কে কোন স্থানে আছে। ক্লাসে এরকম হয় না যে ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়, ফুর্তি লাগে। আমার একেবারে লেজের গোড়ায় দিয়েছি, আমার খুব খারাপ লাগে, আমি পারি, তখন আমার একটু গোসা লাগে যে কি বলে ওই কামিয়ে আমার উপরে যায়, আমি হচ্ছে অনেক ভালো করি। কত বলবো যে আমার জেলাটা আসলে খারাপ, আমাকে এই জন্য হয়েছে, পরে বলছে না ওরটা অত খারাপ, ওটা তো ভালো না, ও তো আমার উপরে চলে গেছে। এই জিনিসটা করে, এটা খেলার মনোবৃত্তি থেকে, কোনো কাউকে শাস্তি দেওয়ার জন্য না, যে এটা খেলোয়াড়, যে সবাইকে জানানো হবে এই কি ক্রাইটেরিয়াতে হবে, সেই ক্রাইটেরিয়াটা তার ঠিক করে দেবেন। তোমরা জানো যে এই ক্রাইটেরিয়াতে বিচার হয় এবং প্রতি মাসে এটা তৈরি হয় 1 থেকে 64। তো আমাদের যেটা হবে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, যেটা হবে একই ব্যক্তি বারে 64-তে থেকে যায়, এটা নিয়ে এখন আমাদের সন্দেহ। আগে যে 64 ছিল, 64, তারপর 63-তে চলে গেছে, তারপরে 50-এ চলে গেছে, তারপরে 32-এ চলে গেছে, সে নড়াচড়া করে। এইগুলো 64 আর নড়ে না, দেখি খালি ওখানেই থাকে। তাহলে তার মধ্যে একটা বেসিক প্রবলেম আছে, হয় এটা তার পারিপার্শ্বিক একটা প্রবলেম, অথবা তার ব্যক্তিগত একটা প্রবলেম। সেটার দিকে নজর দেওয়া, তার একটু সাহায্য করা, যে একটু নড়াচড়া, একটু 2-1 ধাপ উপরে ওঠো, চেষ্টা করো, উৎসাহিত করা। কেন এটা উৎসাহিত করা, ইনসেন্টিভ দেওয়ার জন্য, যে আমরা দেখালাম যে কি হলো। ওই শুধু নজর রাখা যে জায়গাতে আছে নিচের দিকে, সেই নিচের দিকে থেকে যাচ্ছে, ওঠার চেষ্টা করতেছে না বা পারতেছে না, তাহলে তাকে ট্রেনিং দিতে হবে, তাকে সাহায্য করে দিতে হবে, যাতে করে সে একটু উপরে উঠতে পারে। আর যে 10-এর মধ্যে ঢুকে গেছে আর 10 থেকে নামতেছে না, বাবা সে শক্ত করে ধরছে, সে ভালো, তার দিকে একটু নজর রাখা, যে হ্যাঁ ভালো কাজ, ভবিষ্যতে অনেক কাজ দায়িত্ব দেওয়া যাবে তাকে, যে 10-এর মধ্যে থাকে, প্রত্যেকবারে দিকে 10। এরকম একটা প্রক্রিয়া হলে ফুর্তি লাগে কাজ করার মধ্যে। তা আমরা প্রযুক্তিকে আনতে চাচ্ছি আমাদের কাজের মধ্যে। আমরা পুলিশ রিপোর্ট করা, কি বলে এটা, মামলা রুজু করা, এগুলো অনলাইন, এগুলো আছে না, অনলাইন চালু করে কাজ হচ্ছে আমি ভালো। এই অনলাইন আমরা সব যত কিছু আছে এখন অনলাইন করার চেষ্টা করি, এটা দিয়ে শুরু হলো অনলাইন, এটা মামলা রুজু করা। আমরা দেখবো তো কোন জেলাতে কয়টা হয়, এটার একটা ছবিটা দিয়ে দেওয়া, টেবিলটা দিয়ে দেওয়া। এই জেলাতে এই মাসে, এই মার্চ মাসে 32টা হয়েছে, এই মাসে, আগের মাসে 30টা ছিল, আগের মাসে 20টা ছিল, এখন 32টা হয়েছে। আরেকজনের প্রথম মাসে 20টা ছিল, তার মধ্যে 40 হয়েছে, তা তো 80টা হয়েছে, দ্রুত চলে যাচ্ছে। একই কাজ, একজনে সবাইকে উৎসাহিত করছে, যেখানে কাজ আটকে যাচ্ছে সেখানে তাকে সাহায্য করছে, যে আমি ফোন করতেছে, ভাই কি আমাদের এখানে আটকাই দিলেন, এটা চলতেছে না, আমার পারতেছে না, তো আমরা আমাদের বারবার কমপ্লেন আসছে, আসেন একটু ঠিক করে দেন, নাহলে আমি পিছিয়ে যাবো। অর্থাৎ এই সংখ্যাটা বাড়তে হবে। আসতেছে মামলা আসতেছে, কিন্তু লিখিতভাবে আসতেছে, আমরা বলি না লিখিত মামলা আস্তে আস্তে আমরা বন্ধ করে দেবো। এটা অনলাইনে আসতে হবে, অনলাইনকে তাকে অভ্যস্ত করা, যে হ্যাঁ আসলে ভাই আপনাকে দেখাই দেবো, আর চলেন আপনি অনলাইনে করেন। এটা সে তো জানে না অনলাইন প্রথম দিকে, কাজে আসলেও আরেকজন বলবো আসছে, একজন সময় হয়ে গেছে, আপনি তো অনলাইন শিখে ফেলেছেন, ওইখানে শহরে অমুক জায়গাতে আছে, ওরা করে এগুলো, আপনি ওখানে যেন ওরা করে দেবে, আমার কাছে আসার দরকার নেই। উৎসাহ সহকারে তারা দেবেন, যাতে আর নম্বরটা বাড়ে, আপনার অনলাইনের সংখ্যাটা বাড়ে। যত অনলাইনের সংখ্যা বাড়বে তত বুঝলাম যে কেউ না কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে, ইনিশিয়েটিভ নিলে কাজটা হতে পারে, সে কাজগুলো করে দেওয়ার জন্য। এরকম প্রত্যেকটা জিনিস মানে অনলাইনের মধ্যে আমরা আনতে থাকবো। ন্যাশনালি অনেক জিনিস আমরা অনলাইন নিয়ে আসবো, যেমন কর দেওয়া, ট্যাক্স দেওয়া, পুরো ট্যাক্স সিস্টেমটা অনলাইন হয়ে যাবে, অনলাইনে দেবে। অর্থাৎ
তাকে সরকারি অফিসের পেছনে দৌড়াদৌড়ি করতে না হয়। এগুলো আছে, দোকান আছে, তার এখানে আমি ট্যাক্স দিতে পারি, ভ্যাট দিতে পারি, যা যা করতে হয়, লাইসেন্স নিতে পারি, সব কিছু দেওয়া হচ্ছে। আমার তথ্য দিলাম, তথ্য দিলে সে আমার লাইসেন্সটা দিয়ে দেয়, ফুরে গেছে। তার সঙ্গে আর কোনো কিছু, দোকান সাজাই বসে আছে, আমি শুধু গিয়ে টাইপ করতেছি। এরকম প্রতিটি ক্ষেত্রে আমরা ওই সিস্টেমে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। যেমন এখন ইয়ের ব্যাপারে, পাসপোর্টের ব্যাপারে বলেছি, নিশ্চয়ই তোমাদের নজরে এসছে। আমরা বলছি পুলিশ ভেরিফিকেশন লাগবে। প্রথম সব চমকে গেছে, আর বলে যে পুলিশ ভেরিফিকেশন, এত অভ্যস্ত হয়ে গেছে আমরা পুলিশ ভেরিফিকেশনে, যেটা তুলে দেওয়া মাত্র চমকে উঠেছে। কারণ অথচ এটা কোনো দরকার নেই। আমি এই দেশের মানুষ, আমার এনআইডি ছাড়া প্রতিষ্ঠিত করেছে, আমি এই দেশের নাগরিক। নাগরিক হিসেবে পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমার যদি কোনো কেস থাকে, মামলা থাকে, সরকার আমাকে সেটার জন্য বাধ্য করে বলে যে না, এই লোকের মামলা আছে, তাকে কোনো সময় পাসপোর্ট দেওয়া যাবে না। সেটা সে করতে পারে। তার ইয়েতে গেলেই আমরা পাবো, তার আইডিতে গেলেই আমরা পাবো ডেটাবেসে যে তার নামে মামলা আছে, পরিষ্কার হয়ে। কারণ ভেরিফিকেশনের দরকার নেই। এই একটা হামলা মামলা মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, সে বেচারা পাসপোর্ট পাচ্ছে না। তা আমরা বলছি একটু ভেরিফিকেশন রাখা। তখন প্রশ্ন উঠলো, এটা একটা বিপদে ফেললেন আমাদের। রোহিঙ্গারা যদি এর মধ্যে ঢুকে যায়, কারণ ভেরিফিকেশন, ডাইরেক্ট ভেরিফিকেশনে বুঝতে পারতাম যে এটা রোহিঙ্গা, কাজে তারা আমরা পাসপোর্ট দিতাম না। তো আমরা ঠিক করলাম যে না, সেটা ইউএনএইচসিআর যারা রোহিঙ্গাদের দেখাশোনা করে, শুধু যারা, তাদের ডেটাবেস আছে, তাদের ডেটাবেস থেকে সব জানবে যে ওটা দেওয়া মাত্র, ওই নম্বর ওর এনআইডি দেওয়ার মাত্র বলবে যে ও তো এনআইডি নেই, এনআইডি ওটা বেজাল এনআইডি আছে, সে বেজাল এনআইডি অন্য জায়গায় চলে যাবে। তো তখন তার ইয়েগুলো আছে, বায়োমেট্রিক্স আছে। বায়োমেট্রিক্সটা দিলেই সঙ্গে সঙ্গে বলবো যে এটা রোহিঙ্গার ক্যাম্পের বাসিন্দা। তার যেহেতু ওই দুটা ডেটাবেস কানেক্টেড হয়ে যাবে, এটাই এখন আমরা প্রক্রিয়া করছি, যে দুটো একত্র হয়ে যাবে। এটা দেওয়া মাত্রই সমস্ত তথ্য স্ক্রিনে ভেসে উঠবে যে ওখানকার, তাহলে সেখানে পাসপোর্ট দেওয়ার, পাসপোর্ট অথরিটি ঠিক করবে যে তুমি তো রোহিঙ্গা, তোমাকে আমরা দিতে পারলাম না। কাজে এখানে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, যেহেতু টেকনোলজি আমাদেরকে সাহায্য করছে। অর্থাৎ আমরা ওই পথে অগ্রসর হবো যাতে তোমাদের কাজগুলো সহজ হয়, আইডেন্টিফিকেশন সহজ হয়, যাতে আমরা অগ্রসর হতে পারি, সহজে অগ্রসর হতে পারি, যারা যারা আছে, কি আছে না আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য। কাজে বহু সম্ভাবনা আছে আমাদের এগুলো করার জন্য। আমরা শুধু এই কাজগুলো করি, আনন্দে সহকারে করি, এগুলো কোনো কষ্ট সৃষ্টি করার জন্য করতেছে না, সবার আনন্দ। আমি আমার কাছে নিয়োজিত থাকি এই কাজে, কে কার পাসপোর্ট নেই, তার জন্য কোন গ্রামে যেতে হবে, তাতে আত্মীয় স্বজন বের করতে হবে, পুলিশ ভেরিফিকেশন, সেও একটা কঠিন কাজ। তোমাকেও যে ঝামেলার থেকে মুক্তি দিলাম, সে লোক তো ঝামেলার থেকে মুক্ত হয়ে গেল। টেকনোলজি ইউজ হলো, টেকনোলজি ইউজ করে আমরা অনেকগুলো কাজ এখন থেকে করতে আরম্ভ করব, এবং যেখানেই টেকনোলজির মোকাবেলা হবে দেখবে উৎসাহিত করবে যে ভাই ওভাবে এটাই ভালো, অনেক শান্তিতে থাকবেন, আর কোনো অসুবিধা হবে না, নিজের কাজগুলো করতে পারবে। অর্থাৎ ভূমিকা পালন করার জন্য আমাদের অনেক জিনিস আছে। পুলিশ বাহিনী হলো আমাদের কোর বাহিনী, যাতে মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে যে আমাদের সংযুক্ত রাখে, মানুষের মনে উৎসাহ সৃষ্টি করে, আনন্দের সৃষ্টি করে, যে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে চাই, আমরা হেরে যাওয়ার জাতি না, আমরা জয় হওয়ার জাতি, আমরা পারবো। আমাদের সেই সম্ভাবনার দুয়ার খুলে গেছে, সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে চাই, সেই কথাগুলো বলবো। আজকে এই কথাগুলো বললাম, আরও ভবিষ্যৎ আরও হবে, এখন অনেক জিনিস জানতে পারলাম, এগুলো নিয়ে আমরা বসে যতটুকু করতে পারি, যাতে করে আমরা আমাদের কাজগুলো যে কয় মাস আমার দায়িত্বে আছে, সেই কয় মাসে অন্তত আমরা অনেক দূর নিয়ে যেতে পারি।